ফিরে এলো 2007-এর স্মৃতি। ভোটের নন্দীগ্রামে খুন, ভোটের নন্দীগ্রাম অগ্নিগর্ভ। আমার সঙ্গে আছেন জনতা প্রতিদিনের মতোই এবং আমার সঙ্গে আছেন বিভিন্ন দলের মুখপাত্র। আমি অয়ন, নমস্কার। জনতার দরবারে আপনাদেরও জানাই স্বাগত। এই মুহূর্তে যারা যারা রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। বিজেপি মুখপাত্র অর্চনা মজুমদার, আইআইএসটির প্রাক্তন রেজিস্ট্রার, বামেদের পক্ষ থেকে বলবেন বিমান বন্দ্যোপাধ্যায়, কংগ্রেস মুখপাত্র সন্দীপা চক্রবর্তী এবং তৃণমূল কংগ্রেস মুখপাত্র প্রদীপ্ত মুখোপাধ্যায়। আসবো যেটা বলছিলাম, যা নিয়ে আবার 2007-এর স্মৃতি ফিরে এলো। নন্দীগ্রামে বিজেপি কর্মী খুন, বিজেপির এক মহিলা কর্মীকে পিটিয়ে খুন করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে এবং তার ছেলেও বিজেপি নেতা, স্থানীয় বিজেপি নেতা গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি, যদিও তৃণমূল পুরোপুরি অস্বীকার করছে। দেখুন। নন্দীগ্রামে অশান্তির আগুন, গাছের গুড়ি ফেলে বিক্ষোভ, নন্দীগ্রামে শোনা গেল স্বজন হারানোর কান্না। ভোটের মুখে নন্দীগ্রাম গরম। এই অশান্তির সূত্রপাত বুধবার গভীর রাতে। নন্দীগ্রামের সোনাচূড়ায় খুন হন বিজেপি কর্মী রথিবালা আড়ি। গুরুতর জখম তার ছেলে সহ আরো কয়েকজন। আমার মা মারা গেছে, আমার দাদা এখন কলকাতা পিজিতে ভর্তি আছে, অসুস্থ খুব, বাঁচবে কিনাও জানি না, কি হবে এখন। বিজেপির দাবি, বুধবার গভীর রাতে এলাকায় ঢোকে 40 থেকে 50 জনের বাইক বাহিনী। বিজেপির কর্মী সমর্থকদের বাড়িতে চড়াও হয়। দরজা ভেঙে ঢোকে স্থানীয় নেতা সঞ্জয় আড়ির বাড়িতে। তারপর ডেকে নিয়ে যায় সঞ্জয় ও তার মাকে। টিএমসি ওরা রাত্রে নিয়ে যে ওরা মারধর করেছে, এখান থেকে ডেকে নিয়ে গেছিল। অভিযোগ, বাড়ির বেশ খানিকটা দূরে মনসা বাজারে নিয়ে গিয়ে বাঁশ লাঠি দিয়ে বেধড়ক পেটানো হয় সঞ্জয় আড়িকে। রেহাই পাননি তার মা বিজেপি কর্মী রথিবালা আড়িও। এই মারধরে তার মৃত্যু হয় বলে অভিযোগ। টিএমসির লোকরা, গুন্ডারা কখন এসেছিল? রাত্রি 1:30-2টার সময়। এখানে মিটিং হয়েছে কালকে, ওরা এরা সব প্লেন করিয়া এরা লোক লেইসা এত কিছু করেছে। পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। গতকাল রাত্রি আলডাজি সহ তৃণমূল কংগ্রেসের দেবু রায়, সোনাচূড়া অঞ্চলে সভাপতি, তার নেতৃত্বে 50টা মোটর বাইক গিয়ে তারা ভারতীয় জনতা পার্টির সমর্থকদের উপরে অত্যাচার করে, যার ফলস্বরূপ রথিবালা আড়ি তিনি মারা গেছেন এবং তার পুত্র হসপিটালে কলকাতাতে ভর্তি করা আছে, সঞ্জয় আড়ি। যে এলাকায় মনসাবাজারে ঘটনাটা ঘটেছে সেই সোনাচূড়া অঞ্চলে তৃণমূল কংগ্রেসের নেই, সেটা হচ্ছে বিজেপির অঞ্চল। সেখানে আমাদের পঞ্চায়েত মেম্বার কেউ নেই। আদি বিজেপি নব বিজেপি মারামারি করে নিজেদের মধ্যেই সৃষ্টি করেছে, আর তৃণমূল কংগ্রেসের ঘাড়ে বোঝাটা চাপাচ্ছে ভোট বৈতরণী পার হওয়ার জন্য। বুধবার গভীর রাতে নন্দীগ্রামে খুন বিজেপি কর্মী। এরপরেই নন্দীগ্রাম গরম। নন্দীগ্রামের আমগাছিয়ায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এক তৃণমূল কর্মীকে ব্যাপক মারধর করে বলে অভিযোগ। ঘটনায় আরও 2 তৃণমূল কর্মী আহত হন বলে দাবি। তৃণমূল কর্মীদের বাড়িতেও হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। এইসব অভিযোগ অবশ্য উড়িয়ে দিয়েছে গেরুয়া শিবির। নিউজ 18 বাংলা। তবে বিজেপি কিন্তু তৃণমূলের দিকে এই অভিযোগের আঙুল তুলছে। ভোটের ফায়দা কে পাবে? প্রথম প্রশ্ন জনতার প্রতিদিনের মতো জনতার দরবারে, তৃণমূলের উদ্দেশ্যে প্রশ্ন। আমার প্রশ্ন তৃণমূলকে। বিজেপির অভিযোগ নন্দীগ্রাম খুনের পিছনে রয়েছে তৃণমূল, কি বলবেন? দেখুন, একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে। এই মর্মান্তিক ঘটনা রাজনৈতিক যে ভোট চলছে সেই ভোটের আবহে একটা বড়সড় রাজনৈতিক ঘটনাক্রম দেওয়ার চেষ্টা চলছে। আমরা দেখলাম যে সোনাচূড়ায় যে ঘটনাটা ঘটেছে সেখানে বিজেপির অঞ্চল বলে মনে করা হচ্ছে, কিন্তু আমার বক্তব্য আজকের কিছু ঘটনাক্রম যদি ধরে নেওয়া যায়, যেমন ওই দেবের ঘটনা বা সিরিয়া যে জয়েন করলো তৃণমূলে, সিরিয়া যে দিদি খুব ভালো করে চেনেন, বিজেপির অন্যতম মুখ ছিল সন্দেশখালী মানে ঘটনায়, তার সব পরিকল্পনাগুলো মিলিয়ে দেখা যাচ্ছে এটা একটা অর্কেস্ট্রেট ঘটনা, এটা একটা স্ক্রিপ্টেড ঘটনা। নন্দীগ্রামটাও
ঠিক তার ঘটনাটা কিরকম বলুন তো, কাশীপুরের ঘটনার মতন। কাশীপুরে স্বরাষ্ট্রমন্ত্রী এসেছিলেন, মনে আছে? কাশীপুরে একজন গলায় দড়ি দিয়ে মারা গেছিলেন, বিজেপি কর্মী। সেই কাশীপুরে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এসে বলে গিয়েছিলেন যে তৃণমূলের লোকেরা এটাকে এভাবে ঘটনা ঘটিয়েছে। পরে ইডি সিবিআই হয়েছে, সিবিআই হয়ে জানা গেছে যে ওটা অন্য ঘটনা ছিল, স্ক্রিপ্টেড ঘটনা। একদম স্ক্রিপ্টেড অবশ্যই আমি ঘটনা। অর্চনাদির কাছে আসবো। স্ক্রিপ্টেড ঘটনা, তারপরেও এই রকম বিক্ষোভ, আগুন পাল্টা, মানে ভাঙচুর, স্ক্রিপ্টেড। সারা রাজ্য জুড়ে ভোটের মুখে তৃণমূলের সাধারণ মানুষ তথা বিজেপি কর্মীকে ভয় দেখানো চলছে। এই রাতের অন্ধকারে এসে হুমকি দেওয়া, ভোট না দিতে যাওয়া, এগুলো আলাদা। কিন্তু নন্দীগ্রামের যে হারের যন্ত্রণা, তৃণমূলের সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের এলওপি শুভেন্দুদার কাছে সেই জ্বালা তিনি মেটাতে পারছেন না। তাকে কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী করা হয়েছে এবং সেই কারণে নন্দীগ্রামের প্রতিশোধ তিনি নেবেই। এবং সেগুলো তিনি তার বক্তব্যে দুদিন আগেও যেই বক্তব্যগুলো রেখেছেন, উস্কানিমূলক, প্ররোচনামূলক, নন্দীগ্রামের এই ঘটনা ঘটবে, তার কি কোনো ভিজিলেন্স? শেখ সুফিয়ান বলছেন যে ওখানে কোনো পঞ্চায়েতে নেই, কোনো পঞ্চায়েত মেম্বারই নেই, তাহলে কি হবে? যে কোনো জিনিসকে গুলিয়ে দেওয়া এবং তৃণমূলের যদি না আদি নব্য হবে, তাহলে রাত 2টোর সময় লোকজন এসে বাড়ি খুলে লোককে পিটিয়ে নিয়ে গিয়ে অন্য জায়গায় নিয়ে হবে না। বিজেপির যদি আদি নব্য হবে, দিন দুপুরে মারামারি খুনোখুনি হবে, প্রচুর পার্টির লোকজন এইসব হবে। আমাদের এসব হয় না। আচ্ছা, বিজেপিতে এগুলো প্রয়োজন পড়ে না। বিজেপিতে আদি নব্য বলে কিছু সেরকম হয় না, প্রয়োজন পড়ে না। মাটি সরে গেছে তৃণমূলে, শুধুমাত্র নন্দীগ্রামের কথা না, ঘাটাল নয়, বাকি অন্যান্য জায়গাগুলোতেও। আমার যেখানে কাজ করি বসিরহাট, দিনের বেলায় বিজেপি করে, রাত মানেই দিদি ঠিক বলেছেন। একটা জায়গায় বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব বেশিরভাগ হয়তো দিনের বেলাতেই দেখা গিয়েছে। ওই জুতোর আবিষ্কার দেখেছিলাম আমরা, যে সুভাষ সরকারের মুখের ওপর কিভাবে জুতো পড়ছে সেটা দেখেছিলাম। নন্দীগ্রাম নিয়ে বল না, নন্দীগ্রাম নিয়ে না, বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে বললাম। নন্দীগ্রাম হচ্ছে ষড়যন্ত্র নাম্বার 4। বিজেপি তোমাদের অন্তর্দ্বন্দ্ব মানে বক্তুই, ঠিক আছে, তোমাদের দলের ঝগড়া মানে হলো আগুন লাগিয়ে 11 জনকে গলায় দড়ি দিয়ে সিবিআই এর অধীনেই পাওয়া যায়। আপনার সময় বলে নেবেন দিদি, এখনো 1 ঘন্টা প্রায় চলবে। এটা ষড়যন্ত্র নাম্বার 4। সন্দেশখালী যদি ষড়যন্ত্র 1 হয়, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ষড়যন্ত্র 2, ওবিসি সার্টিফিকেট ষড়যন্ত্র 3, এইটা নন্দীগ্রাম হচ্ছে ষড়যন্ত্র 4। পুরোপুরি এটা টিপ অফ দ্য আইসবার্গ ষড়যন্ত্রের। আমরা আরো দেখতে পাবো ষড়যন্ত্র। নন্দীগ্রামটা হাতছাড়া হচ্ছে কেন বলুন তো? 10,000 ভোটে পিছিয়ে রয়েছে শুধুমাত্র পঞ্চায়েত ভোটে, 10,000 ভোটে। ওকে, এইখান থেকেই প্রশ্ন বিজেপির কাছে। কার প্রশ্ন? হ্যাঁ প্লিজ, বিজেপি, অর্চনা মজুমদার। আমার প্রশ্ন বিজেপিকে। ভোটের 2 দিন আগেই নন্দীগ্রামের এই পরিস্থিতি, তো ভোটে কতটা প্রভাব ফেলবে বলে আপনি মনে করছেন? এই যে বলছে নন্দীগ্রাম থেকে নাকি 10,000 লিড দেবে তৃণমূল। শুনুন, নন্দীগ্রাম আপনাদের স্বনামধন্য তৃণমূলের মুখ্যমন্ত্রী নন্দীগ্রামে গিয়েছিলেন আমাদের শুভেন্দুর সঙ্গে লড়াই করতে। দোকান কাটা গেছে, হেরে চলে এসছেন, এখন নানান গল্প ভাবছেন। কম্পার্টমেন্টাল পরীক্ষা দিয়ে তিনি দ্বিতীয়বারে মুখ্যমন্ত্রী হয়েছেন তো হয়েছেন, এটা সত্য। সেই জ্বালা মুখ্যমন্ত্রী, তিনি কোনোদিন হারেননি তো, কোনোদিন হারেননি। প্রভাব পড়বে কি পড়বে না ভোট বাক্সে দেখবেন। আচ্ছা, কটা ভোট তৃণমূলের এই গুন্ডাগর্দি করে, রাতের বেলা লোক পাঠিয়ে মেয়েদের খুন করে। বাংলার মেয়েটার কথা মুখ্যমন্ত্রী সিরিয়া পারভিনকে জিজ্ঞেস করুন না, এই মহিলা কার মা? সিরিয়া পারভিন কাজ করেছে, সিরিয়া পারভিনকে জিজ্ঞেস করুন। আপনারাই মেরেছেন, প্রমাণ হয়ে যাবে যে অসভ্য ধরনের কথা বলছেন মুখ্যমন্ত্রী। প্রজন্ম সাপোর্ট করে, আমি জানতে চাই। দলের ঊর্ধ্বে উঠে বাংলার মেয়ে আপনার ভাষ্যতেই তরুণ প্রজন্ম সাপোর্ট করবে না। আপনার ভাষ্য, আপনার আচরণেই বোঝা যাচ্ছে যে তরুণ প্রজন্ম বিজেপিকে সমর্থন করবে না। একজনকে থামতে হবে, দুজনকে থামতে হবে। বিমানদা বলবেন। বিমানদা, আপনি বাংলার মেয়ে, আপনারা সবাই কি হচ্ছে নন্দীগ্রামে? নন্দীগ্রাম 2007-এর স্মৃতি কেন ফিরে এলো? কি সমীকরণ আপনার মনে হয়? দিক আছে। একটা দিক হচ্ছে পরপর 3টে ফেজ অফ ইলেকশন হওয়ার পরে লাস্ট ফেজ থেকে দেখুন উত্তেজনা বাড়ছে, ইস্যুগুলোকে হারিয়ে দেওয়া হচ্ছে। মানুষের যে ইস্যু, বেকারির যে ইস্যু, মানুষের যে যন্ত্রণা, সেই ইস্যুগুলোর পরিবর্তে কি আসছে? ওই যে 2007-এর নন্দীগ্রাম বলছেন, যখন পশ্চিমবঙ্গ সরকার মানুষের কাছ থেকে ভার্ডিক্ট নিয়ে এলো, বিশেষ করে বুদ্ধদেব ভট্টাচার্যের সময়, যে পশ্চিমবঙ্গের শিল্পের বিকাশ ঘটাবে, তখন একদিকে সিঙ্গুর আর একদিকে নন্দীগ্রাম,
একটা টোটাল ক্যাওস করে পশ্চিমবঙ্গকে পথে বসিয়ে দিয়েছে। Okay. চুরি তো দূরের কথা, Okay. এখন চুরি ছাড়া আপনি আজকে বলছেন উন্নয়নকে থমকে দিয়ে থমকে খুন দিয়ে হয়ে যাচ্ছে। ফলে সেই ইস্যু আজকে সেই নন্দীগ্রাম নিয়ে মমতা ব্যানার্জি এবং শুভেন্দুবাবু দুজনে বলছে নন্দীগ্রামে কি ঘটনা তারা ঘটিয়েছিল, কে তার চক্রান্তে ছিল, Okay. আজকে জলের মতো পরিষ্কার। Okay. আর আমি আজকে কংগ্রেসের কাছে আসবো। আজকে যে আসবো। বাড়ি পোড়ানো হচ্ছে এটা একটা ভয়ঙ্কর খেলা। এই খেলায় কি বলার কথা বলেছে তৃণমূল, তাকে সে যেহেতু দেখছে মাটি সরে যাচ্ছে, কি তাই মানুষ তৃতীয় ফ্রন্টের কর্মসংস্থানের দিকে থেকে ঝুঁকছে, নজর ঘোরাতে সুতরাং নজর Okay, ঘোরাতে please. মূল ইস্যু থেকে কর্মসংস্থানের থেকে নজর ঘোরাতে এই রকম ভাবে পিটিয়ে খুন, তারপরে আগুন ভাঙচুর পাল্টা এরকম হয়? না, হচ্ছে তো মানে আমি শুধু তৃণমূলকে বলবো না, তৃণমূল বিজেপি দুটি দলই তো লাশের রাজনীতি করাতে সিদ্ধহস্ত। আমরা তো দেখছি যেরকম ভাবে মোদি সরকার গুজরাটে, কি গুজরাট মডেল নাকি গোধরাকাণ্ড। আচ্ছা একটু জানতে চাইছি, আমার পাশে বসে আছেন তৃণমূলের প্রতিনিধি, তিনি বলেছেন ষড়যন্ত্র 1 2 3 4। আচ্ছা নন্দীগ্রামে পুলিশটাকে ঢুকিয়েছিল, সেটা কি ষড়যন্ত্র ছিল না? আমরা আজকে জানতে চাইছি যে নন্দীগ্রামে পুলিশকে ঢুকিয়েছিল রাতের অন্ধকারে, শিশির অধিকারী ঢুকিয়েছিলেন না মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঢুকিয়েছিলেন? এটা আজকের দিনে তৃণমূল এবং বিজেপি দুটি দলই কিন্তু মানুষের দরবারে এই উত্তরটা দিতে বাধ্য আজকের দিনে। এবং যে কথাটা বলে আমি শেষ করবো, আমি বেশি কথা বলবো না, যে কথাটা বলে শেষ করবো যে কেন্দ্রীয় বাহিনী কি করছে, এরিয়া ডমিনেশন কি হয়েছে, এরিয়া স্যানিটাইজেশন কি হয়েছে, আমাদের কথা হচ্ছে এই জায়গাটা এখন পুরোপুরি ভাবে ইলেকশন কমিশনের আন্ডারে আছে, কেন্দ্রীয় বাহিনী আছে। তার মানে কেন্দ্রীয় বাহিনী, ইলেকশন কমিশন ব্যর্থ। এবং শুভেন্দু অধিকারীর কথায় যদি আসি, নিজেও কেন্দ্রীয় বাহিনীকে আজকে ধমকেছেন, কেন্দ্রীয় বাহিনীকে উপদেশ দিয়েছেন, একদম অ্যাডভাইস অরুণবাবু দিয়েছেন। শুভেন্দু অধিকারী, আমি আসছি। একটু শেষ করে নিচ্ছি, please, শুভেন্দু please, অধিকারীর কথায় যদি 2 আসি, আমি তৃণমূলকে বলবো যে নিজেদের ব্যাগে ঝোলাতে একটু ঝেঁকে দেখুন যে আপনারা কত বড় একটা ফ্র্যাঙ্কেস্টাইন এই বাংলার বুকে তৈরি করে গেছেন। ওকে, প্রদীপ্তর কাছে আসবো, তবে তার আগে নন্দীগ্রামে আজকে দিনভর পাল্টা বিক্ষোভ, শুধু বিক্ষোভ নয়, বিজেপির বিক্ষোভ নয়, পাল্টা আগুন, মারধর, ভাঙচুর, ব্যাপক ধরপাকড়, পুলিশের লাঠি, দিনভর উত্তেজনা নন্দীগ্রামে। সেই ছবি দেখাবো একটা ছোট্ট ব্রেকের পর, তারপর জনতার ধর্ণা। নন্দীগ্রামে বিজেপি কর্মীকে পিটিয়ে খুন, তার পাল্টা দোকান ঘর ভাঙচুর, আগুন ধরিয়ে দেওয়া, নন্দীগ্রামে একেবারে উত্তপ্ত পরিস্থিতি। দেখুন প্রিয়জনকে হারিয়ে বুক ফাটা কান্না। তার বিচার তোমানে করো গো। ভোটের আগে বৃহস্পতিবার নন্দীগ্রামে অশান্তির আগুন। অবাধে চলল ভাঙচুর। গাছের গুঁড়ি ফেলে টায়ার জ্বালিয়ে হলো রাস্তা অবরোধ। তৃণমূলের দাবি, খুনের ঘটনাকে সামনে রেখে এলাকায় সন্ত্রাস চালিয়েছে বিজেপি, যাতে ভোটারদের মনে ভয় তৈরি করা যায়। খুনের ঘটনায় যারা দোষী সেটাও যেমন দোষ, আবার তারপরে যেভাবে পরিকল্পিত করে সন্ত্রাস তৈরি করে, মুক্তাঞ্চল তৈরি করে, পুরোপুরি একদম সেই আগের কায়দায়, হারমাদদের কায়দায় যেভাবে বিজেপি একটা প্ল্যান সাজিয়েছে আগামী ভোটে যাতে তৃণমূল কংগ্রেস এখানে এজেন্ট দিতে না পারে, যাতে ভোটাররা বেরোতে না পারে। জলজান্ত তাজা তফসিলি সম্প্রদায়ের মানুষ খুন করা হয়েছে, আপামর জনগণ এটাকে মেনে নেয়নি, তাই তাদের স্বতঃস্ফূর্ত বিক্ষোভের ফলশ্রুতি হয়েছে এটা কোনো, এর সঙ্গে কোনো রাজনৈতিক বিজেপির কোনো সম্পর্ক নেই। বুধবার গভীর রাতে নন্দীগ্রামের সোনাচূড়ায় খুন হন বিজেপি কর্মী রথিবালা আড়ি। তার ছেলে স্থানীয় বিজেপি নেতা, তিনিও গুরুতর আহত। এতেই ভোটের বাজারে তেতে ওঠে নন্দীগ্রাম। বৃহস্পতিবার সকাল থেকে আসরে নেমে পড়ে বিজেপি, দফায় দফায় বিক্ষোভ শুরু করে। চৌমুখী বাজারে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি। নন্দীগ্রাম থানার সামনেও চলে বিজেপির বিক্ষোভ। এই পশ্চিমবঙ্গে যে
সোনাচূড়া ও বিরুলিয়ায় রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান পদ্ম শিবিরের কর্মী সমর্থকরা। কোথাও আবার রাস্তার মধ্যে গাছের গুঁড়ি ফেলে পথ অবরোধ। বেলা যত গড়িয়েছে ততই পরিস্থিতি গরম হয়েছে। সোনাচূড়া বাজারে একের পর এক দোকানে চলে ভাঙচুর, লাগিয়ে দেওয়া হয় আগুন। অনেকে তখন শেষ সম্বলটুকু বাঁচানোর মরিয়া চেষ্টা করছেন। এখানে কারা আগুন ধরালো বলতে পারছি না গো, আমার একটা মিষ্টি দোকান ছিল, মাল নিয়ে যাচ্ছি। একদমই সেই দোকানে যারা কিছুটা বেঁচে আছে সেই বেঁচে থাকা জিনিস তারা নিয়ে চলে যাচ্ছেন। অনেকের শুধু চোখের জল ফেলা ছাড়া আর কিছুই করার ছিল না। ঘটনায় যারা দোষী সেটাও যেমন দোষ, আবার তারপরে যেভাবে পরিকল্পিত করে সন্ত্রাস তৈরি করে মুক্তাঞ্চল তৈরি করে পুরোপুরি একদম সেই আগের কায়দায় হারমাদদের কায়দায় যেভাবে বিজেপি একটা প্ল্যান সাজিয়েছে আগামী ভোটে যাতে তৃণমূল কংগ্রেস এখানে এজেন্ট দিতে না পারে, যাতে ভোটাররা বেরোতে না পারে। জলজান্ত তাজা তফসিলি সম্প্রদায়ের মানুষ খুন করা হয়েছে, আপামর জনগণ এটাকে মেনে নেয়নি, তাই তাদের স্বতঃস্ফূর্ত বিক্ষোভের ফলশ্রুতি হয়েছে এটা কোনো এর সঙ্গে কোনো রাজনৈতিক বিজেপির কোনো সম্পর্ক নেই। অশান্তির খবর পেয়ে এদিন এলাকায় পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। অশান্তি রুখতে ময়দানে নামে কেন্দ্রীয় বাহিনীও। পরিস্থিতি নিয়ন্ত্রণে শুরু হয় লাঠিচার্জ। এলাকা থেকে বেশ কয়েকজনকে ধরে নিয়ে যায় পুলিশ। এলাকাকে শান্ত রাখতে রুট মার্চ শুরু করে কেন্দ্রীয় বাহিনী। যেখানে ভোট একেবারে সামনে, সেখানে নন্দীগ্রামের মতো জায়গায় এ ধরনের ঘটনা চিন্তা বাড়াচ্ছে সবেরই। সেখানে চাইছেন দ্রুত সমস্যা মেটাতে প্রশাসন। সামনের শনিবার ভোট, তার আগে উত্তপ্ত নন্দীগ্রাম। এই ঘটনার প্রভাব কি ভোটে পড়বে জানা যাবে 4 জুন। নিউজ 18 বাংলা। সামনের শনিবার ভোট, এবারেও প্রথম জনতার প্রশ্ন দেব তৃণমূলের উদ্দেশ্যে। আমার প্রশ্ন তৃণমূলকে, ভোটের আগে এই অবস্থা, ভোটের দিন তাহলে কি হবে? না, এটা আমি আশা করি যে বাংলার মানুষ যথেষ্ট সচেতন। 5টা দফায় আমরা দেখতে পেয়েছি যে বাংলার মানুষ এই সচেতনতার মানে প্রমাণ দিয়েছেন, এবারও দেবেন। আসলে কাঁথি, তমলুক, ঘাটাল এই 3টে জায়গায় পায়ের তলার মাটি ক্রমশ সরু হচ্ছে এবং তার ফলে দেখা যাচ্ছে যে বিজেপি তো বড় নেতা বানিয়ে দিয়েছে আমাকে। এলওপি 20 সাল অব্দি আমাকে চোর 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 বলেছে। এবার তৃণমূলের নেতারা তখন আমাকে বাঁচানোর চেষ্টা করছিল, চোর 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 বলার পরে সব দিকে চোর। 5টা জেলায় চাকরি চুরি করেছে বলে অভিযোগ হচ্ছে, সারদার নারদার টাকা নিয়েছে, কাঁথি পুরসভার চুরি করে ফেলেছে, দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ চুরি করে ফেলে, সমস্ত বিজেপিরা বলেছে, আমরা কিচ্ছু বলিনি। সেইটা ডিফেন্ড আমরা করে গেছি 20 সাল অব্দি। তারপরে এখন দেখতে পাচ্ছি এখন তো একটা জায়গা পেয়ে গেছি, এই জায়গাটা কোনোভাবে টিকিয়ে রাখতে হবে। আচ্ছা বলুন তো, ওই যে টোটো চালক টোটোল গাড়িটা ফেলে দিয়েছে, সে তো একটা টোটো চালক, সে টোটো চালিয়ে খায়। যে মিষ্টির দোকানটা পুড়িয়ে দিয়েছে, সে তো মিষ্টি বিক্রি করে খায়, সে তো গরিব মানুষ। তাহলে তাদের আয়ের সংস্থানটাকে নষ্ট করে দিচ্ছে কেন? আর বলছে স্বতঃস্ফূর্ত আন্দোলন। যদি স্বতঃস্ফূর্ত আন্দোলন হয় তাহলে বিজেপির পতাকা নিয়ে কি করছে? কেন বিজেপি স্লোগান দিচ্ছে? এখানে ষড়যন্ত্র চলছে। অর্চনাদি, এটা কি এই যে পাল্টা, এই যে বিক্ষোভ, এই যে অবরোধ, এই যে ভাঙচুর, আগুন, এটা কি সঠিক যেটা ওরা বলছে ষড়যন্ত্র? দেখুন, অনেক কিছু মুখে বলতে পারি, কিন্তু আমি এক্ষুনি তৃণমূলের যে প্রবক্তা রাজীব বাবু, ওনার বক্তব্য শুনছিলাম। উনি বলছেন ভোটের আগে যাতে এজেন্ট না দেওয়া যায় সেই জন্য বিজেপি একটা প্রেরোগেটিভ তৈরি করছে। খুব ভালো করে লক্ষ্য করুন, একজন মা ঘুমন্ত অবস্থায় বাড়ি থেকে টেনে নিয়ে গিয়ে তাকে মারধর করে খুন করা হলো, তৃণমূলের কিচ্ছু যায় আসে না। বাংলার ল অ্যান্ড অর্ডার তৃণমূলের কোনো প্রশ্ন নয়। মানুষ তার ঘরে ঘুমন্ত অবস্থায় নিরাপদ নয়। মমতা ব্যানার্জির পুলিশ এবং তার ভিজিলেন্স কি করছিল? নাকে তেল দিয়ে ঘুমাচ্ছিল। তার পাল্টা এই যে ভাঙচুর, আগুন, এটাকে সমর্থন করেন? 2 লাইন বলতে দিন। এই যে একটা রাজনৈতিক ভাবে নন্দীগ্রামকে উত্তাল করা, ভোটের আগে একটা কিছু করে ভোটের মানে হট্টগোল, বুঝতে পারছে শান্তিতে অবাধ ভোট হলে নন্দীগ্রামে কোনো জায়গা নেই, এটাও ছেড়ে দিন।
23 কিন্তু সালে কি মানুষ শান্তিপূর্ণ ভোট হয়েছিল? এই যে আজকে যে মানুষের বিক্ষোভ, 23 সালে আপনি পঞ্চায়েতে বলছেন শান্তিপূর্ণ যে ভোট এই হয়েছিল কি? বিক্ষোভটা প্রশ্ন বিজেপি রইল। বলেছে। যদি হয়ে থাকে যে তাহলে আগুন কেউ লাগান, সেখানে রাস্তা 10,000 ভোটে আটকান, হারলো বিজেপি। যার বাড়ির মা গেল, বোন গেল, মেয়ে গেল, যার বাড়ির ভাইটা মৃত্যু সজ্জায় হাসপাতালে, Okay. তার অবস্থা চিন্তা করুন। বেশ। মানুষ কোথায় আর- দাঁড়িয়ে আর মানুষের কথা ভাবুন, যাদের পরে ভাঙচুর ভোট হলো, ভাববেন। যাদের দোকানে আগুন জ্বললো, ভারতব্যাপী আর কথা যারা ভাবা যায় না। নন্দীগ্রামের সাধারণ মানুষ, আমরা বলছি এই খালি গায়ে দেখছি কান্নাকাটি করছে, গামছা, মানে এই গরিব মানুষগুলোর কি হলো, এইটা নিয়ে আসবো বিমান বন্দ্যোপাধ্যায়, সন্দীপা চক্রবর্তীর কাছে, এবং দেখাবো রাজনীতিও গরম, বাংলার রাজনীতি কিভাবে উত্তপ্ত হয়ে উঠেছে। একটা ছোট্ট ব্রেকের পর তারপরে জনতার দরবার। और ये धोनी की हुई जी गजब ग्रिप कैसे SRMB जैसे SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। জনতার দরবারে ব্রেকে যাওয়ার আগেই বলেছিলাম রাজনীতিও উত্তপ্ত, রাজ্যের রাজনীতি তরজা। দেখুন, শনিবার ভোট, তার আগে বুধবার নন্দীগ্রামে বিজেপি কর্মী খুন। মমতা ব্যানার্জির ভাইপোর উস্কানিতে খুন হয়েছে। উনি গতকাল বলে গেছিলেন সোনাচূড়া গোকুলনগর 80টি বুথে অনেকে ধমকাচ্ছেন, আমি তাদের সতর্ক করতে এসেছি, ফল ভালো হবে। সেখানে আদি বিজেপি বনাম নব্য বিজেপি, সেই জায়গায় সংঘাত তীব্র হয়ে রয়েছে। কিসের জন্য এই ঘটনা ঘটেছে সেটা খতিয়ে দেখা প্রয়োজন এবং পুলিশ প্রশাসন নিশ্চয়ই সেই তদন্ত করছে। বুধবার গভীর রাতে নন্দীগ্রামের সোনাচূড়ায় খুন হন স্থানীয় বিজেপি নেতার মা। যিনি খুন হয়েছেন তিনি নিজেও সক্রিয় বিজেপি কর্মী বলে পরিচিত। বিজেপির দাবি বুধবারের ঘটনায় আহত হয়েছেন আরো কয়েকজন। এ নিয়ে প্রথমে সোশ্যাল মিডিয়ায় তোপ দাগেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার বিকেলে তিনি আহতদের দেখতে নন্দীগ্রাম হাসপাতালে যান। সেখান থেকে বেরিয়ে সিবিআই তদন্তের দাবিতে সুর চড়ান। We want CBI investigation. CBI তদন্ত ছাড়া মমতা পুলিশ কিছু করবে না। হাসপাতাল থেকে নন্দীগ্রাম থানায় ঢোকার মুখে কেন্দ্রীয় বাহিনীকে ধমক শুভেন্দু অধিকারীর। এই জোনের চার্জে আছে মিস্টার গ্রেওয়াল, সিআরপিএফ এর ডিআইজি মিদনাপুর রেঞ্জ। আমি কথা বলবো, দে আর নট ইউজিং দিস। এরপর থানায় ঢুকে পুলিশকে হুঁশিয়ারি বিরোধী দলনেতা। এসসিদের খুন করছে তৃণমূলের গুন্ডারা। আপনি আল রাজির সঙ্গে আপনার আইসি মিটিং করছে এখানে শামসুলের সঙ্গে। এফআইআর নম্বর দেন, 302 এফআইআর নম্বর দেন, তারপরে আমি উঠবো। ইলেকশন অবজারভারে করে চলো, আইসির এগেইনস্টে কমপ্লেইন করব। আইসি কে সাথে আমরা এরপর প্রচার মঞ্চ থেকে সুর চড়ান শুভেন্দু অধিকারী। যদি কিছু না করেন আমি উচ্চ আদালতে যাব সিবিআই তদন্তের দাবিতে। নন্দীগ্রামে যে ধরনের পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে, ময়নাতে, এই বিস্তীর্ণ এলাকাতে তৃণমূল একটি সন্ত্রাসের রাজত্ব কায়েম করার চেষ্টা করছে। এই সন্ত্রাসের মোকাবিলা করব, বিজেপি পিছু পা হবে না। নন্দীগ্রামের ঘটনা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের বহিঃপ্রকাশ। নন্দীগ্রাম সহ সমগ্র পূর্ব মেদিনীপুরে আদি এবং নব্য বিজেপির মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব চলে। নিউজ 18 বাংলা। আবার জনতার প্রশ্নে যাব। বিজেপির উদ্দেশ্যে প্রশ্ন। আমার প্রশ্ন বিজেপিকে, তৃণমূলের দাবি এই ঘটনা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফলাফল, আপনার কি মতামত? গোষ্ঠীদ্বন্দ্বের ফলে রাতের অন্ধকারে বাইক করে এসে বাড়ি থেকে টেনে দূরে নিয়ে গিয়ে মারধর করে একটা মাকে মেরে ফেলা। বিজেপি কি ক্ষমতায় আছে? পুলিশ বিজেপির হাতে না আইন বিজেপির হাতে? সরকার কার? ঘটনাটা ঘটিয়েছে কারা? ইন্টেলিজেন্স কার?
অ্যাডমিনিস্ট্রেশন কার? সরকারের, তৃণমূল দলের। সুতরাং একটা গল্প দিলেই হয় না। আমাদের 2021-এর পোস্ট পোল ভায়োলেন্সে ওই অবধি আমাদের 200-র ওপরে কার্যকর্তা খুন হয়েছে। কান খুলে শুনে নাও ভাই তোমরা, শুধুমাত্র বিজেপি করার অপরাধে এতগুলো মানুষকে প্রাণে, বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে প্রাণে নিয়ে গিয়ে মারধর করে মেরে ফেলা হয়েছে। এই হলো পশ্চিমবঙ্গের মমতা সরকারের ওকে, গণতন্ত্র। প্রদীপ্তর কাছ থেকে জবাব নিয়ে আমি তারপরে বিমানদার সন্দীপের কাছে যাব। আর এক লাইন আচ্ছা, বলি। ওকে। কয়েক হাজার মহিলা ধর্ষিত হয়েছে, 10,000-এর ওপরে মানুষ বাড়ি ছাড়া, বহু ছেলে পরিযায়ী হয়ে পশ্চিমবঙ্গের বাইরে হোটেলে কাজ করে। তোমাদের পরিচিত অনেকে দেখবে বাইরে থাকে, নিজের গ্রামে ফিরতে পারে না, আতঙ্কের পরিবেশ, ভয়ের পরিবেশ, ভোট না দেওয়া। এই হলো তথ্য পশ্চিমবঙ্গের পরিসংখ্যান দিয়ে বললেন একদম। তথ্য পরিসংখ্যানটা একটুখানি কেন্দ্রীয় সরকারের নিয়ে নিলে ভালো হয়, আমার নয়। কেন্দ্রীয় সরকারের ফিনান্স ডিপার্টমেন্ট থেকে 2022-23 সালে একটা মাইগ্রেশন ডেটা দেওয়া হয়েছে ইন্টারস্টেট, সেখানে রিসিভিং এন্ডে পশ্চিমবঙ্গ 5th, এটা মাথায় রাখতে হবে, আমার কাছে কথা শুনতে হবে না। 2 নম্বর কথা হচ্ছে যে ধর্ষণ, সিরিয়া পারভিনের কাছ থেকে একটু শুনে নিন না ধর্ষণের গল্পটা কোথায়। সিরিয়া পারভিন আজকে তৃণমূলে যোগ দিয়েছে, দিদির সঙ্গে রাজনীতি করতো, যে রাজনীতি সন্দেশখালীতে দেখেছি আমরা, সেই বনেট রাজনীতি, সেই বনেট রাজনীতি সিরিয়া পারভিনকে দেখা গিয়েছিল, অর্কেস্ট্রেট। এবং 3 নম্বর যে ঘটনা, আমরা পুরো ভারতব্যাপী যখন কথা বলতে যাই তখন বলে যে ভারতে কেন যাচ্ছ, প্রত্যেক দিন 56 জন ধর্ষিত হচ্ছে, তথ্য, প্রত্যেক দিন 56 জন ধর্ষিত হচ্ছে, প্রশাসন কার? ওকে, পুলিশ। ওকে, বিমানদা, কেন্দ্রীয় বাহিনীর উপরেও ভরসা রাখতে পারছেন না কি বিজেপির নেতারা? কি মনে হচ্ছে? না, বিজেপির নেতারা কিংবা তৃণমূলের নেতারা ভরসা রাখতে পারছেন না। তারা যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেগুলো মানুষ যখন প্রশ্ন করছে, মানুষের উত্তর দিতে পারছেন না। মানুষকে নন্দীগ্রামে, আপনার মনে আছে এই নন্দীগ্রাম তো আজকের নন্দীগ্রাম না, একটা শিল্পকে এগিয়ে নেওয়া যাওয়ার জন্য সবে প্রস্তাব পাশ হয়েছিল, সেটা কার্যকরী হয়নি। সেই উড়ো সংবাদের ওপর দাঁড়িয়ে নন্দীগ্রামকে প্রায় আগুনের পর্যায়ে নিয়ে গেছিল, মানুষকে উত্তেজিত করে। সেই নন্দীগ্রামকে কি দিয়েছে তৃণমূল? কিংবা সেই দিন যে শুভেন্দু, সেই নেতৃত্ব ছিল সিঙ্গুর কি নন্দীগ্রামের মধ্যে, তারা কি দিয়েছে পশ্চিমবঙ্গবাসীকে? কিংবা বিজেপি সারা পশ্চিমবঙ্গকে যে প্রতিশ্রুতি দিয়েছিল সেটাকে দিতে পেরেছেন, আনতে পেরেছে? কেন্দ্রীয় সরকার এমন কোনো পথ দেখাতে পেরেছে যে আগামী দিনে পশ্চিমবঙ্গের উজ্জ্বল কোনো ভবিষ্যৎ না? এত অন্ধকারময় পশ্চিমবঙ্গে সারা 100 বছরে কেউ দেখেনি। এইরকম জায়গায় 1 মিনিট শেষ করে নি, ওরা তো অনেকক্ষণ ধরে বলেছে যে পশ্চিমবঙ্গের যেই অধঃপতন, এবং সবচেয়ে বড় এখানে যারা বসে রয়েছে তাদের ভবিষ্যৎ নিয়ে ছেলে খেলা, কি স্কুলের ক্ষেত্রে কি কলেজের ক্ষেত্রে সর্বত্র কোনো কারখানা নেই। কিন্তু 13 বছর ধরে রয়েছে। ওই নন্দীগ্রামের মহিলারাও তো লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন, কন্যাশ্রী পাচ্ছেন, যুবশ্রী পাচ্ছেন, এরকমটা প্রচার করছে তৃণমূল। তৃণমূল তো উন্নয়নের প্রচারটাই করছে। সন্দীপা, এই সংঘাত মানেই হচ্ছে উন্নয়নের প্রচার, কারণ মানুষ উন্নয়নের প্রচার আর নিচ্ছে না, কারণ এটা হচ্ছে চোরদের সরকার। আর বিজেপি হচ্ছে এমন একটা জায়গায় নিয়ে গেছে, ভয়ঙ্কর একটা সন্দীপা বলুক। না, আমি শুনছিলাম বিজেপি এবং তৃণমূলের কথা শুনছিলাম। দেখুন, বামফ্রন্ট খুব খারাপ ছিল, খুব খারাপ। 34 বছর অকথ্য অত্যাচার করে গেছে মানুষের ওপরে। আমরা তো সাথে ছিলাম, কংগ্রেস তো সাথে ছিল, তৃণমূল কংগ্রেসের সাথে, একটা জগদ্দল পাহাড়কে সরাতে, একটা পাথরকে সরাতে। আপনাদের স্লোগান ছিল বদলা নয় বদল চাই। আমরা কি আজকে এই বদলটা দেখতে চেয়েছিলাম? আপনারা 3টে টার্ম কমপ্লিট করতে চলেছেন। আমরা কি এই বদলটা দেখতে চেয়েছিলাম? যে আজকের দিনে শুধু ভাতা ভিত্তিক হয়ে যাচ্ছে সমাজের প্রত্যেকটি স্তরের মানুষ। মহিলারা 500 টাকা করে আগে পেত লক্ষ্মীর ভান্ডার, এখন 1000 টাকা করে পাচ্ছে। আপনারা কি জানেন, আপনারা যখন বাজারে যান, আমি এখানে যারা কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীগুলো বসে আছি, আপনাদের বাড়িতে বয়োজ্যেষ্ঠ যারা আছে তাদেরকে জিজ্ঞেস করবেন, যখন 500 টাকা লক্ষ্মীর ভান্ডার দেওয়া হতো, এই কিছুদিন আগে অবধি তখন আলু কেজি ধরেছিল 18 টাকা, 15 থেকে 18 টাকা। আজকের দিনে যখন 1000 টাকা লক্ষ্মীর ভান্ডার হয়েছে, তখন আলুর দাম বেড়ে গেছে 30 টাকায়। এটাকে জিজ্ঞেস করছেন, কিন্তু আমার প্রশ্ন অন্য জায়গায়। আমার প্রশ্ন হচ্ছে, সিবিআই দাবি করছে, ভালো কথা, আমরা তো দাবি করেছিলাম বকটুয়ের সময়, শীতলকুচির সময় আমরা সিবিআই দাবি করেছিলাম। কি হয়েছে? আজকে বিজেপির কার্যকর্তারা মারা গেছে, বিজেপির প্রতিনিধিরা প্রত্যেকটা চ্যানেলে গিয়ে কাঁদছে তারা, কিন্তু তাদের নেতা অমিত শাহ এবং নরেন্দ্র মোদীর কানে কি জল ঢুকে আছে? এই বাংলায় যেভাবে বিজেপির কার্যকর্তারা মারা যাচ্ছে,
আমি তো উনি বলে ভোটে ম্যাডাম কি দেবেন বলে ম্যাডাম দেন। বলে নেই, আপনি বলবেন, আপনার গলা এমনিতেই ভেঙে শেষ গেছে, করো জল প্লিজ, খান। শেষ করো সন্দীপা। আমি বলতে চাইছি ওই দুজন নেতার কানে কি ঢুকছে না, এই বিজেপির কার্যকর্তারা যেভাবে মারা আছে। আচ্ছা। আমাদের নেতা অধীর রঞ্জন চৌধুরী, Okay. জাতীয় নেতৃত্ব, আমরা বলেছি Okay. এই বাংলায় 355 চাই, 356 চাই। অমিত শাহজি এসেছেন কংগ্রেস এই বলছে? বাংলায়, আমরা তো বলেছিলাম বক্তব্যের Okay. সময়, অধীর রঞ্জন চৌধুরী বলেছে। যখন সন্দেশখালিও যখন এলো তা হলো, তার আগে অমিত শাহজি যখন এলেন এখানে প্রচারে, তখন কি করলেন? বাংলার মিষ্টি খেলেন, বাংলার দই খেলেন, খেয়ে বললেন, জনসভা থেকে বললেন, না না না, বাংলা মে সব কুছ চাঙ্গাসি, বাংলায় 355 করতে হবে না, 356 করতে হবে। আমি আসবো তোমার কাছেই আসবো। তৃণমূলের কাছে প্রশ্ন রয়েছে। হ্যাঁ, আমার প্রশ্ন তৃণমূলকে, বিজেপি বলছে অশান্তি করে জিততে চাইছেন তৃণমূল, এতে আপনি কি বলবেন? না, তৃণমূল অশান্তিতে বিশ্বাস করে না, অশান্তি করে না এবং অশান্তির বিরোধিতা করে, অন ক্যামেরা অফ ক্যামেরা সব জায়গাতে। এবং সব থেকে বড় কথা, তার আগে একটা কথা বলে নিই যে অধীর চৌধুরী সম্পর্কে এত কথা বলা হলো যে 355 চেয়েছে, 356 চেয়েছে। 2018-র পর থেকে পশ্চিমবঙ্গ একদম বন্যার জলে ভেসে গেছে 2000 সালের মতন। তারপরেও দেখা যাচ্ছে 2021 সালে ভবানীপুরে ক্যান্ডিডেট দেয়নি অধীর চৌধুরী, এবং যখন অধীর চৌধুরীকে নিয়ে বলছি তখন বিজেপি ওখান থেকে কথা বলছে। সেটিংটা কত বড় বোঝা যাচ্ছে। এইখানেই প্রশ্ন হচ্ছে যে 2021 সালে যখন ভবানীপুরে ক্যান্ডিডেট দিল না, শ্রীজীব দাঁড়ালো সম্ভবত ভবানীপুর থেকে, তখন ওদের জোট ছিল না। আবার এরা মতাদর্শের কথা এমন বলছে যে মতাদর্শ দিয়ে এরা পশ্চিমবঙ্গকে বাঁচাবে। যে আইএসএফ সব থেকে বড় ভাইজান ভাইজান করে ব্রিগেডে মহাসভা হচ্ছে, সেই আইএসএফ যখন ভাইজানকে তুলে দিল, অধীরদাকে মোহাম্মদ সেলিম সরিয়ে দিল, তারপর ওরা জোট করছে। ফলে এগুলো মানুষ দেখতে অভ্যস্ত। কিন্তু 2019 সালে যখন প্রধানমন্ত্রী শপথ গ্রহণ হচ্ছে, 56 জনকে নিয়ে যাওয়া হয়েছিল পশ্চিমবঙ্গ থেকে, 56 জনকে নিয়ে যাওয়া হয়েছিল। আজকে অবধি সেই 56 জনের রিপোর্ট যখন হচ্ছে সিবিআই, সেই সিবিআই এর রিপোর্টে দেখা যাচ্ছে 36 জনের বেশি মৃত্যু সাধারণভাবে হয়েছে, 20 জনের তদন্ত চলছে। অশান্তি চায় না, তৃণমূল অশান্তিতে বিশ্বাস করে না। আর কংগ্রেস, তোমরা বলো জাতীয় কংগ্রেস, বিজেপি ছাড়া, বিজেপির বিরুদ্ধে কংগ্রেস ছাড়া কেউ লড়তে পারে না, সেই বিজেপির সাথে 60 রয়েছে বলছেন। তৃণমূল হচ্ছে বিবেকানন্দের বড় ছেলের মতো, কিচ্ছু জানে না, ধোয়া তুলসী পাতা, এই মাত্র সদ্য পড়লো মাটিতে। আমরা বলতে চাইছি, ঠিক আছে আপনারা, আমরা মিটিং করেছি জনসমক্ষে, মিডিয়ার সামনে আমরা মিটিং করেছি, সবকিছু ঠিক আছে, কিন্তু তাই বলে তৃণমূলের যে অশান্তি এখানে, যে দুর্নীতি এখানে, সেটা নিয়ে আমরা কথা বলবো না, সেটা নিয়েও তো আমরা সোচ্চার হবো। ওকে, অর্চনাদির কাছে যাব। যে অশান্তি কি তাহলে বিজেপি চাইছে? তৃণমূল যেটা বলছে, তৃণমূলের প্রবক্তা যেটা বলল যে মিষ্টি মিষ্টি করে বাচ্চা ভুলিয়ে ঘুম পাড়ানোর গানের মতো, তৃণমূল অশান্তি চায় না, তৃণমূল অশান্তি চায় না। গত 50 বছরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে, রাজনৈতিক ইতিহাসে এত অশান্তি, গত 3 বছরের অশান্তিকে হার মানি। প্রত্যেকটা ইলেকশন সারা ভারতবর্ষে ভোট হয়, কোথাও এরকম মৃত্যু, হাঙ্গামা, বোম বারুদ, বন্দুক, এত খুনাখুনি, এত ছাপ্পা। এবারের ভোট, তার মানে থ্যাংক ইউ দিতে হবে দিদিকে। এ যাবৎকাল বিজেপি যে অভিযোগ করে এসছে 2000 এই 3 বছর বললো তো বিজেপি, এ যাবৎকাল অর্থাৎ 2021 সাল অবধি যে অভিযোগ করে এসছে সব কটা মিথ্যে বলে দিদি প্রমাণ করে দিল। সময় বলেনি। আচ্ছা, বিমানদা কিছু বলতে চাইছেন, আমি শেষ করি। দেখুন, ওদের তৃণমূলের কাজই হলো বিজেপি যখন বলবে কিছু একটা বলে আটকে দেওয়া, এইটা ওদের, কারণ ওদের বক্তব্য নেই। এখন এই যে এত পশ্চিমবঙ্গের এত রেস্টলেসনেস, ললেসনেস, এগুলোর জন্য দায়ী কে? সরকার। ওকে, পশ্চিমবঙ্গ সরকার, তৃণমূল দল, মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামের এই খুনের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি দায়ী। ওকে, প্রদীপ্তর কাছে আসবো। যে লিডারশিপ বিজেপি এই মুহূর্তে দিচ্ছে, যার মধ্যে দিয়ে শুভেন্দু অধিকারী, তার জন্ম কিসে? তৃণমূলের মধ্যে। কতদিন ছিলেন? একটা বিরাট সময় দিয়েছিলেন। এবং আজকে মমতা ব্যানার্জি বলছেন কি, যে নন্দীগ্রাম, সিঙ্গুর এই যে আন্দোলন হয়েছে, এর মধ্যে যে উচ্ছৃঙ্খলা ছিল, সেই পরিবারকে করছেন। মানে মমতা ব্যানার্জি নিজে ঠিক করে দিয়েছেন। না, আমি শেষ করে নিই, প্লিজ একটা নিই, যে ঠিক করে দিয়েছেন যে সেই সময় গন্ডগোলের নায়ক কে ছিল, তারাই আজকে, মানে বিজেপি আর তৃণমূল দেখবেন দুজনে ভাই। এবং তার কারণ কি, আরএসএস তার পত্রিকায় লিখছে কি, যে তৃণমূল বিজেপি যদি জিততে না পারে তাহলে যেন তৃণমূল জেতে। এই হচ্ছে সেটা তো অধীর বাবু বলে দিচ্ছে। দেখুন বাইনারি কেমন গেছে,
ছাত্রদের মধ্যে যখন প্রশ্ন উঠছে তখন তৃণমূলকে শেকড় অবধি সিবিআই ইডি পৌঁছতে পারছে না। ওকে, প্রদীপ্ত সমস্ত জবাব দেব। দিদি যেটা বললো, তারপরে আমি যাব শুভেন্দুর আরো একটি অন খবরে। ক্যামেরা একটা ধন্যবাদ দিতে চাইছি। দিদি পরিষ্কার বলেছেন, যে কেউ শুনে নিতে পারে, 3 বছর ধরে যে লেসলেসনেস চলছে, তার আগে অবধি যে বিজেপি অভিযোগ করেছিল সেটা তার মানে মিথ্যে ছিল। দিদি আজকে স্বীকার করে নিলেন। তার আগে অবধি যে বিজেপি যখন বলছে যে 50 বছরে 3 বছর, 50 বছরে 3 বছরের যে তুলনা করা হলো, সেই কনটেক্সটে আমি দায়িত্ব নিয়ে বলছি বিজেপি তাহলে এ যাবৎকাল যে অভিযোগ 21 সাল অবধি করেছে সম্পূর্ণ মিথ্যে। আমরা পরিষ্কার বলছি, এই অ্যাকশন, উত্তরদায়কতা, অ্যাকাউন্টেবিলিটি, এগুলো আমরা দেখাই। আমরা ক্যামেরা ছেড়ে পালাই না, মোদির মতন ক্যামেরা ছেড়ে পালাই না। আমি বসিরহাট করি, 2019-এর ভোট সিরিয়া পারভিনকে নিয়ে তো আমাদের 3 কার্যকর্তাকে বাড়িতে এরকম ফেলে দিয়েছে। 21-এর ভোট আমাদের 200-র উপর কার্যকর্তা। আপনারা বারবার অভিযোগ করছেন। আমি 4 বছর 3 বছর কেন বলছি? যেটা জনতার কাছ থেকে প্রশ্ন এসেছে, ভোটের দিন কি হবে নন্দীগ্রামে, ভোটের দিন কি হবে দেখবো আমরা অবশ্যই। নন্দীগ্রামে ভোটের দিন অর্থাৎ শনিবার ভোটের দিন কি হবে। কিন্তু তার আগে ঘাটালের তৃণমূল প্রার্থী দেব, তার বিরুদ্ধে বিস্ফোরণ ঘটালেন কোট আনকোট শুভেন্দু অধিকারী। পাল্টা দেবও জবাব দিতে দেরি করেননি। দেখুন, ঘাটালের যে হিরো, তাকে জিরো করব হিরণকে দিয়ে। 23 তারিখ সকালবেলা এমন জিনিস আমি ছাড়বো ঘাটালের প্রার্থীর সম্পর্কে, আর ঘর থেকে ওই দিন বেরাবেন। শনিবার হুঙ্কার, বৃহস্পতিবার সোশ্যালের সরব। সোশ্যাল মিডিয়ায় দেবকে নিশানা শুভেন্দু অধিকারীর। এক্স হ্যান্ডেলে পোস্ট করে তার দাবি, গরু পাচার মামলায় ধৃত এনামুল হকের সংস্থান থেকে টাকা নিয়েছেন দেব। দেখুন, এই কথাটা আমি 2 থেকে 2.5 বছর ধরে বলে আসছিলাম যে এই মানুষটির মুখ এবং মুখোশ পুরোপুরি আলাদা। এই মানুষটি যা বলেন তার ঠিক উল্টোটা করেন। ইনি বলেছিলেন যে এনামুল হককে তিনি নাকি চেনেন না, এনামুল হক কে তিনি জানেন না, টাকা নেওয়া তো দূরের কথা। এবং আমাকে ওপেন চ্যালেঞ্জ করেছিলেন আপনাদের সবার সামনে যে যদি আমি প্রমাণ করতে পারি যে উনি টাকা নিয়েছেন এনামুল হকের কাছ থেকে, তাহলে উনি সিনেমা ছেড়ে দেবেন, আর যদি প্রমাণ করতে না পারি তাহলে আমাকে রাজনীতি ছাড়তে হবে। আজকে উনি বলুন উনি কি করবেন। পাল্টা জবাব দিতে দেরি করেননি দেব, সুর ছড়িয়েছেন সোশ্যাল মিডিয়ায়। শুভেন্দু এবং হিরণকে একযোগে নিশানা করেছেন। এক্স হ্যান্ডেলে হিরণের পোস্টারের ছবি দিয়ে লিখেছেন, ও শুভেন্দুদা, তুমি নাকি কোথায় মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছো? হিরণের পাল্লায় পড়ে তোমাকে তো কাউন্সিলরে নামিয়ে দিচ্ছে। ভালোবাসি বলে বললাম, আমিও জানি তুমি আমাকে ভালোবাসো। আর রইল কথা গরু চুরির টাকা, তোমার কোলের ছেলে হিরো হিরণ, সেও পিন্টু মণ্ডলের থেকে টাকা নিয়েছেন। তাহলে উনিও কি গরু চোর? শুভেচ্ছা দুজনকেই। আরেকটা কথা, আমার ভদ্রতা কিন্তু আমার দুর্বলতা নয়। ভীষণ বোকা বোকা একটা পোস্ট। এই তথ্যগুলো শুধু ইডি, সিবিআই এবং হাইকোর্টের কাছে ছিল। এইটা শুভেন্দুদা কি করে পেল? আজ অব্দি চুপ ছিলাম গরু চুরি নিয়ে। আজ যেহেতু ডকুমেন্টস বেরিয়ে গেছে তো আমি বলতেই পারি। পিন্টু মণ্ডলের সাথে হিরো হিরণ আমাদের 2013, এই যে পেপারটা আছে আমাদের 2013-র কাটিংটা, তাহলে তো উনিও গরু চোর, কারণ উনিও পিন্টু মণ্ডলের সঙ্গে কাজ করেছেন, পিন্টু মণ্ডলের সঙ্গে টাকা নিয়েছেন, তাহলে উনিও গরু চোর। এই মানুষটা কত বড় মিথ্যেবাদী, এই মানুষটা কত দুর্নীতিগ্রস্ত। আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে দেব ভেঞ্চার্স এন্টারটেনমেন্ট কি ভেঞ্চার্স প্রাইভেট লিমিটেড, সেখানে এনামুল হকের কোম্পানি আরণ্যক ট্রেডার্স থেকে 25 লাখ দুটো টাকা ঢুকেছে, এবং এটা ওনার নিজের ব্যালেন্স শিট। এখানেই শেষ হয়নি। এরপর দেব নিজের এক্স হ্যান্ডেলে নিজের ব্যালেন্স শিট পোস্ট করেন, হিরণকে কটাক্ষও করেন। যে 50 লাখ টাকা দেখাচ্ছে একটা ট্রান্সফার হয়েছে, আমরা 8-9 মাসের মধ্যে সেই টাকাটা ওই আর্নক ট্রেডার্সকে আমরা ফেরত দিয়ে দিয়েছি। এত একটা হাওয়া গরম করা হলো 3 দিন ধরে, বিশাল কিছু আসবে, এবং এই ধমকানো চমকানো ব্ল্যাকমেলিং এর যে রাজনীতি, আমার মনে হয় এটা দুঃখজনক। যে কারণে উনি বলছিলেন যে আমি তো টাকাটা ফেরত দিয়ে দিয়েছি, তাহলে টাকা নিয়েছিলেন, টাকা ফেরত দিয়েছেন। আর এতদিন ধরে বলছিলেন যে আপনি কাউকে চেনেন না। আর এনামুল যিনি আছেন এখন তিহার জেলে, তার ডায়েরির পাতা এগুলো, যে কবে কাকে কি দিয়েছে, কাকে মোবাইল দিয়েছে, যে কে সত্য কথা বলছিল, কে অধর্মের সঙ্গে আছে, এটা বাংলার মানুষের উপরে ছেড়ে দিলাম। নিউজ 18 বাংলা। অর্থাৎ এই ভোটের মধ্যে চলে এলো এই হিসেব কেতাব সমস্ত কিছু। আমি অর্চনাদির কাছে যাব। সত্যি কি এই যে বলছিলেন দেব
যে শুধুমাত্র হিরণকে ভোটে জেতানোর জন্য শুভেন্দু অধিকারী যা খুশি তাই করতে পারেন? দেখুন, দেব দোষী কি দোষী না, গরু পাচার সিবিআই দেখছে, সেটা নিয়ে আমি কনসার্ন। কিন্তু এটা ঘটনা, দেবের সেক্রেটারি চাকরি দেওয়ার নাম করে টাকা রোজগার করেছেন এবং সেই টাকা তারা ফেরত দিয়েছেন, ঘটনা। এবং তৃণমূলের যে কি নাম শঙ্কর দলুই, এক্স প্রেসিডেন্ট, সে নিজে বলেছে দেব 30% কাট মানি নিয়ে তার এমপি ল্যাডের টাকা খরচা করে। এটা বিজেপি বলছে না, তৃণমূলের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট। 3 নাম্বার, ঘাটালের মানুষের জন্য দেব গত 10 বছরে কি করেছেন? 10 বছরে 10 দিন গেছেন সংসদে। ঘাটাল মাস্টার প্ল্যান আজ পর্যন্ত দেব কি করেছেন? তিনি একজন হিরো এমপি, তিনি ইচ্ছে করলে দুদিনে নামিয়ে আনতে পারেন এই মাস্টার প্ল্যান। তিনি কি করেছেন? মানুষ কেন ভোট দেবে? অভিনেতা বলে? আচ্ছা, হিরণকে কেন ভোট দেবেন? হিরণকে কেন ভোট দেবেন? হিরণকে এই জন্য, হিরণ ইজ হোপ, হি ইজ নট টেস্টেড। আচ্ছা, তাকে মানুষ প্রথমে দিয়ে দেখবে। অলরেডি টেস্টেড দেব, হিরণ এখনো টেস্টেড নন। দেখুন, বোমারু কোটাধিকারী শুভেন্দু অধিকারী বোমারু বারবার বিস্ফোরণ করেন। তিনি যে দোষে আজকে দেবকে দোষী করছেন, দেব বলছে আমি টাকা ফেরত দিয়েছি। একজন ভুয়ো পিএইচডি ডিগ্রিধারী, ভুয়ো ইউনিভার্সিটি থেকে পিএইচডি করে আসা, যার সিবিআই ইডি যার সম্পত্তি অ্যাটাচ করেছে ইউনিভার্সিটি থেকে, হিরণ জবাব দিয়েছে এবং তারপর আইআইটি নিয়েও কথা হয়েছে। হিরণ অস্বীকার করেছে। আমি অস্বীকার তো করবে, কিন্তু ডকুমেন্ট তো ইউজিসির ডকুমেন্ট তো অস্বীকার করার যোগ্য না। আমি সেটা ছেড়েই দিলাম, ওটা ভুয়ো নিয়ে অনেক কথা হয় আর কি পশ্চিমবঙ্গে, সেটা ওরাই তৈরি করেছে। না, স্বাভাবিক স্বাভাবিক স্বাভাবিক, যারা করে তারা বলে বেশি। যে খবর দেখে না, যে খবর রাখে না, যে খবর তৈরি করে, সে মিঠুন চক্রবর্তী তাহলে এই দোষে দোষী নয় কি? সারদা থেকে টাকা নিয়ে সেই টাকা মিঠুন চক্রবর্তী ফেরত দিয়েছিল। অর্চনা তাহলে আজকে কেন চুপ? আজকে অর্চনা দিরা চুপ মানে বোঝা যাচ্ছে যে দেবকে শুধুমাত্র এরা কলুষিত করার জন্য করছে। না, আমার প্রশ্নটা আরেকবার করে দিই, মিঠুন চক্রবর্তী সারদা থেকে টাকা নিয়ে ফেরত দিয়েছিল, টাকা প্রমাণিত সেটা, তাহলে দেব 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 তাহলে দোষী কেন? তাহলে দেব দোষী কেন? তাহলে যদি দেব দোষী না হয়, দেব যদি দোষী হয়, তাহলে মিঠুন চক্রবর্তী দোষী। সেই মিঠুন চক্রবর্তীকে নিয়ে মঞ্চ কেন ভরাচ্ছে? চোর ধরা পড়ে চুরির টাকা ফেরত দিলে যদি বন্ধ হতো, তাহলে তো আর দেশে একটু জোরে হাততালি দিতে হবে। সত্যি কথা দাদা, আবার থ্যাংক ইউ। মিঠুন চক্রবর্তী যে দোষী এবং মিঠুন চক্রবর্তীকে বিজেপি প্রেসিডেন্ট থেকে শুরু করে শুভেন্দু অধিকারী মঞ্চ ভরাচ্ছে, প্রমাণিত হয়ে গেল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। প্লিজ, ওকে, প্লিজ বিমানদা, আমি বলছি আবার কি বলবেন যে দেশের মানুষের স্বার্থে কোনো আলোচনা হচ্ছে না, হচ্ছে কার কাছ থেকে কে কত টাকা নিয়েছে, কে কত টাকা ফেরত না, দিয়েছে। আমার তো এখন মনে হচ্ছে যে এদের মধ্যে একটা প্রতিযোগিতা চলছে যে কে কত আমরা চুরি করেছি। এ বলছে তুই, আমি এবার বলি শুভেন্দু সিপিএম এর একটা বাইনারি হলো 50 কোটি টাকার একটা পাওয়া গেছিল। প্লিজ আপনি যদি আমার সাথে কথা বলেন, আপনি বলে নিন, আমি বলবো। সেটা হচ্ছে 50 কোটি টাকা পাওয়া গেছিল। আমি হয়তো ভাবলাম যে আরো বেশি, কারণ আপনি হট করে বললেন 50 কোটি, তখন ও বললেন না 50, মানে কমানোর চেষ্টা করছি। মানে বিষয়টা হচ্ছে চুরি। কোনটা বললেন বিমানবাবু? আমি বুঝতে পারছি না। না, বলছি বিমানবাবুরা কি আজকাল শূন্যের পরে কানেও শুনতে কম পাচ্ছে? না না না, শূন্য নিয়ে আমার যে অভিজ্ঞতা আছে সেটা তো আপনি জানেন। সত্যি কথা, ওনার অভিজ্ঞতা আছে। বামের তলায় শূন্য, বামের তলায় শূন্য। একটা জিনিস বলি, যে আজকে যেটা দেখছেন সামনে নির্বাচন, দুজন প্রতিনিধি প্রচার শেষের পরে তাদের ফেসটা দেখাচ্ছে পুরো পশ্চিমবঙ্গকে। এ অন্যকে বলছে আপনি কত চুরি করেছেন, আরেকজন বলছে কি বললেন যে ফেক পিএইচডি। আচ্ছা, পশ্চিমবঙ্গে প্রথম জানলো কে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ডিগ্রিটা যে ফেক, তিনি কোনোদিন পাবলিকলি স্বীকার করেছেন যে আমার এটা লজ্জার বিষয়। অনেক রাজনৈতিক বিশ্লেষক বা দলের অনেক লোকেরা বলেন যে শাসক বিরোধী যারা আছে এখানে কালচারিত, তারাই তো চুরি করবে, তারাই তো চুরি করবে, তারাই তো টাকা কামাবে। আবার করুন, কাইন্ডলি আবার করুন। শাসক বিরোধী ক্ষমতায় যারা আছে তারাই তো এরকম করবে, এরকমটা অনেকে বলেন। না, বিরোধ, প্রথম কথা তো হচ্ছে গোটা দেশের মানে কেন্দ্রে যেরকম ভাবে বিজেপি চাইছে বিরোধী পরিসরটাকে নষ্ট করে দিতে, সেরকম ভাবে এই রাজ্যের বুকে তৃণমূলও চাইছে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু আমি অবাক হয়ে গেলাম এটা দেখে, বিজেপির কাছে তৃণমূলের প্রত্যেকটা নেতা মন্ত্রীদের ব্যাপারে, বিশেষ করে শুভেন্দু অধিকারীর কাছে কত তথ্য আছে, কত নথি আছে। সেরকম ভাবে মাননীয় হাতে আলকাতরা নিয়ে ঘোরেন, বিরোধীদের রান্নাঘরে কি খাবারটা হয়েছে সেই হাড়ির খবরটা রাখেন, অথচ নাকতলা থেকে মানে পার্থ চ্যাটার্জির বান্ধবীর বাড়িতে কত কোটি কোটি টাকার খোঁজ পাওয়া গেছে ওইগুলো তিনি জানতেন না। না, একদম ঠিক আছে, সব অর্কেস্ট্রেট। আমাদের সময় শেষ হয়ে আসছে। তো আমি বলছি আপনারা এইসব
টুইটার ফেসবুক এসবে না করে পর্যাপ্ত পরিমাণ নথি নিয়ে এফিডেভিট নিয়ে কোর্টে যাচ্ছেন না কেন? আদালতে যাচ্ছেন না কেন? ফেসবুক এইটাই তো কোর্টে বারবার আমরা বলেছি এবং কোর্টে ফেসও করা হয়েছে। দেব তার বক্তব্য কোর্টেও দিয়েছে, ইডি সিবিআই এর ঘন্টার পর ঘন্টা গেছে। যদি অভিযোগ থাকে আদালতে যাচ্ছেন না কেন? এটাই কি হয়ে যাক না, এরকম তো চেক দেখিয়েছিল আজ থেকে 1.5 বছর আগে বিজেপি থেকে, যে দেখো কত টাকা কে নিয়েছে, দেখো কত টাকা নিয়েছে, প্রমাণ করতে পারছে কোথায়? ওকে, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে বলছে আমার বিরুদ্ধে পয়সা আমি হাসিতে গলায় দড়ি দেব। আমাদের শেষ করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন বিভিন্ন নির্বাচনী সভায় যে শুভেন্দু অধিকারী ওয়াশিং মেশিনে চলে গেছেন। বেশ, ওকে ওকে, এবার একটু আমাকে একটু বলতে দিন। দেখুন, আমি তৃণমূলের ওরা যেটা বলছে যে আমি বসিরহাটের দায়িত্বে, সন্দেশখালীর রেখা পাত্রর লোকসভা ইনচার্জ, আমি রেখা পাত্রকে খুঁজে পেরে ফর্ম ফিল আপ করছি 10,000 টাকা মালিক, সবকিছু মিলে। ওকে, আর দিদি বাড়িও নেই, এটা বলে দিন। শেষ করতে হবে। ও দিদি বাড়িও নেই, বাড়ি পাইনি, প্রধানমন্ত্রীর বাড়ি পাইনি, কিন্তু এই পেয়েছি না উন্নয়ন না নন্দীগ্রাম। নন্দীগ্রামে ভোটের দিন কি হবে, পূর্ব মেদিনীপুর এই সমস্ত জায়গায় কি হবে ভোটের দিন, সেদিনই আমরা দেখব। তবে আজকে যা হলো নন্দীগ্রাম অগ্নিগর্ভ, গতকাল এবং আজকে এই পরিস্থিতি, আগামীকাল কি হবে তার জন্য নজর রাখুন নিউজ 18 বাংলায়। জনতার দরবার আজ এ পর্যন্তই। নেতা এবং জনতাকে অনেক ধন্যবাদ।